লুকোচুরি খেলে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি ভালো আছেন। আমি সোহাগ, বাড়ি গোপালগঞ্জ, সদর গোপালগঞ্জ। লেখাপড়ার সুবাদে খুলনা থাকা হয়, সঙ্গত কারণে স্টুডিওতে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, তাই লিখে পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি আপনার শো এর একজন নিয়মিত শ্রোতা, আগে ভূত এফএম এর, এখন ভূত.com এর একজন শ্রোতা, এবং এই শো আমার কাছে নেশার মতো। প্রতিদিন রাতে না শুনলে ঘুমিয়ে আসে না। প্রতিদিন ভূত.com এর ইউটিউব এপিসোড চালিয়ে কানে হেডফোন গুঁজে শুনতে শুনতে নিদ্রার দেশে হারিয়ে যাই আর নিজের লিখে পাঠানোর ইচ্ছে পোষণ করি, কিন্তু কোনো ঘটনা না পাওয়ায় লিখে পাঠানো হয় না। আগে অবশ্য একটা ঘটনা পাঠিয়েছিলাম, কোনো কারণে হয়তো সিলেক্টেড হয়নি। আমার মামার কাছে থেকে একটা ঘটনা শুনে সেটা লিখতে বসে যাই। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আমার মামার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। তো ঘটনায় আসা যাক। আমার মেস থেকে মামার বাসা কাছে হওয়ার কারণে প্রায় বৃহস্পতিবার রাতে মামার বাসায় যাওয়া হতো এবং রাত থেকে পরের দিন আবার মেসে ফিরে আসতাম। তেমনই এক বৃহস্পতিবার হঠাৎ মামার ফোন। তিনি বললেন, তোমার ছোট মামা আসছে বাসায়, তুমি আমাদের এখানে চলে আসো, খাওয়া দাওয়া গল্প হবে। যেই কথা সেই কাজ, কিছুক্ষণের মধ্যে সব কাজ করে চলে গেলাম মামার বাসায়। ছোট মামা, মেজো মামা আর আমি বসে গল্প করছি, আর মামি রান্না করছে কিচেনে। তখন কথায় কথায় ভৌতিক বিষয়ের কথা উঠে আসলো। তখন মামা বলল, আমার নিজের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা আছে, কয়েকদিন আগে আমার সাথে ঘটে যাওয়া। সাথে সাথে আমার চোখ গল্প শোনার জন্য উৎসাহিত হয়ে উঠল। তারপর মামাকে বলতে বললে মামা ঘটনা বলা শুরু করলেন। আমি তার মতো করে বলার চেষ্টা করছি। অলৌকিক নাকি অন্য কিছু জানি না, তবে ওই রাতটার কথা সারা জীবন মনে থাকবে। বছর তিনেক আগের ঘটনা। 250 বেড হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ থেকে সোনাডাঙ্গার দিকে আসছিলাম বাইকে করে। পথিমধ্যে রওশনারা ক্লিনিকের কিছু আগে ঘটেছিল ঘটনাটি। বাইকের স্পিড 30 কিলোমিটার হবে হয়তো। আমি বাইক চালাচ্ছিলাম এবং পেছনে এক স্যার ছিল। আমরা কথা বলছিলাম আর বাইক চালাচ্ছিলাম। সন্ধ্যা 7টা কি 7:30টার দিকে হবে সময়টা। শীতের সময় রাস্তা প্রায় ফাঁকা বললেই চলে। চারিদিকে শুনশান আর কুয়াশার চাদর দিয়ে ঘেরা। অনেক দূরে দূরে একটা রোড লাইট টিপ টিপ করে জ্বলছে। কুয়াশার চাদর ভেদ করে কোনো মতে আলো রাস্তায় এসে পড়ছে। হঠাৎ করেই ডিভাইডারের ওপর থেকে একটি কুকুর লাফিয়ে পড়ল বাইকের সামনে। স্যারও বলে উঠল, কুকুর। আমিও দিব্যি দেখলাম একটি কুকুর লাফিয়েই পড়ল। আমি হাইড্রোলিক এবং পায়ের ব্রেক চেপে গাড়ি স্টপ করে দিলাম। পেছন থেকে স্যার হুমড়ি খেয়ে আমার উপরে পড়ল আর হেলমেটের সাথে আঘাত লেগে তার চশমাটা ফেটে গেল। ভাগ্যিস পেছনে কোনো চলন্ত গাড়ি ছিল না, তাই বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়নি। আমি বাইক থেকে নেমে কুকুর খুঁজতে লাগলাম। কুকুর তো বাইকের সামনেই পড়ল এবং আমি নিশ্চিত ছিলাম যে কুকুর হয়তো বড় ধরনের কোনো আঘাত পেয়েছে। কিন্তু আজব ব্যাপার, রাস্তার মাঝে বা আশেপাশে কোনো কুকুর নেই, আর কুকুরটা এমন জায়গায় লাফ দিয়ে পড়েছিল, শিওর ছিলাম যে কোনো আঘাত পেয়েছে। সো তাড়াতাড়ি উঠে দৌড়ে চলে যাব, সেরকম হওয়ারও কোনো সম্ভাবনা নেই। স্যারও কুকুরটাকে খুঁজতে লাগলো এবং জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকালো। হঠাৎ রাস্তার পাশে এক বৃদ্ধ বয়স্ক চাচার ডাক শুনতে পেলাম। আমাকে বলল, বাবা, কি খোঁজো? যা খোঁজো তা তো পাবে না। আমি বললাম, চাচা, একটা কুকুর লাফিয়ে পড়লো বাইকের সামনে, কিন্তু কি হলো বুঝতে পারলাম না কিছু। কুকুর গেল কই আর দেখতে পাচ্ছি না। বয়স্ক চাচা একটু মুচকে এসে বললেন, বাবা, ভাগ্যিস তোমার বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তুমি আল্লাহর নাম করতে করতে বাড়ি যাও, বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে গেছো। আমি হতভম্ব হয়ে কুকুর খুঁজতেই লাগলাম। চাচা বলল, তুমি কুকুর খুঁজেই পাবে না, ওটা কুকুর ছিল না। মাঝে মাঝে এমন অনেকেই এখানে অনেক কিছু দেখে। চাচার কথাবার্তা কেমন অদ্ভুত আর গম্ভীর লাগছিল, তাই আমি কথা না বাড়িয়ে বাইক স্টার্ট দিয়ে চলে আসলাম। কিন্তু ভয় মনের মধ্যে ঢুকে গেছে মারাত্মকভাবে। বাইক চালাতে পারছি না, হাত পা কাঁপছে, ভয়ের আভাস শিরা দিয়ে বয়ে চলেছে। শরীর দিয়ে এই শীতের রাতেও ঘাম ঝরছে। স্যার আমার অবস্থা বুঝতে পেরে নিজেকে সামলে আমাকে সাহস দিতে লাগলো, কিন্তু আমি নিজেও সেই বিশাল আকারের ভয় পেয়েছি। এরপর সৃষ্টিকর্তার নাম নিতে নিতে বাসায় পৌঁছালাম। ওই ঘটনার পর থেকে 1 সপ্তাহ বাইকে হাত দেইনি। পরবর্তীতে যখনই রাতে বাইক চালাই, মনে হয় এই বুঝি কুকুর লাফিয়ে পড়ল বাইকের সামনে। এই বলে মামা একটু থামলেন। তখন আমি জিজ্ঞেস করলাম, মামা, এরকম ঘটনা ওই জায়গা থেকে আরো কারো সাথে হয়েছে কিনা? তখন মামা বললেন, ওইখানে এরকম ঘটনার শিকার আরো অনেকে হয়েছে। ঘটনার
পরদিন এই অভিজ্ঞতা সম্পর্কে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম। সেখান থেকে এই ঘটনার সত্যতা পাই এবং আরো অনেকে এই অভিজ্ঞতার স্বীকার করেছেন বলে জানতে পারি। এখানে বলে রাখা ভালো, আমার মামা খুলনা ভিত্তিক অনলাইন বিজনেসের একটি গ্রুপের অ্যাডমিন। সেই সুবাদে অনেকে চেনেন, জানেন এবং গ্রুপে পোস্ট করার মাধ্যমে সকলে এর সত্যতা সম্পর্কে জানান। অনেকে ওই জায়গায় এই অভিজ্ঞতার শিকার হয়েছে বলেও জানায়। ফেসবুকের এই পোস্ট সূত্রে জানতে পারি ওই জায়গায় একটা কবরস্থান রয়েছে। মাঝরাতে কিংবা সন্ধ্যা রাতে ওই রাস্তা দিয়ে গেলে অনেকের সাথে এরকম ঘটনা ঘটে। বিভিন্ন জন বিভিন্ন রকমের জন্তু, বিভিন্ন আকৃতির মানুষ দেখতে পায়। অনেকে আবার ছোট বাচ্চা হামাগুড়ি দিয়ে হেঁটে যাচ্ছে দেখতে পায়। মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটে। যারা বাইক চালায় বা গভীর যাতে গাড়ি চালায় তারা অনেকেই এমন ঘটনার সাক্ষী হন। এই ছিল মামার সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ সত্য ঘটনা। সত্যতা প্রমাণে রাসেল ভাই দরকার হলে পোস্টের লিংক দেব, কমেন্ট পড়লে বুঝতে পারবেন এর সত্যতা। ভালো লাগলে পড়ে শোনাবেন, ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এইভাবেই তিনি শেষ করছেন। লেখাটা আপনি লিখেছেন, আমরা সবাই দেখার পর একটু পড়ে দেখলে বুঝতে পারবো যে লেখার মাঝখানে কত ভুল থাকে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ সোহাগ আপনাকে আপনার ঘটনার জন্য। এবং আমি বিশ্বাস করি যে আপনি এই ঘটনাটি অনেক কষ্ট করেই জোগাড় করেছেন এবং এই ঘটনার পিছনে অনেক সময় ব্যয় করেছেন, সেই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর সেই সাথে আমার মনে হয় যে কোনো লিসেনার যদি এখন আমাদেরকে খুলনা থেকে শুনে থাকেন তারাও আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন। যাই হোক, আমরা অপেক্ষায় থাকলাম আপনার কমেন্টের। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তার আগে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। ঘটনা পাঠান আমাদের। পরের ঘটনায় যাচ্ছি। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি শাকিল আহমেদ বলছি, রাজশাহী মহানগরী নিউ মার্কেট ষষ্ঠীতলা থেকে। কিছুদিন আগে একটা ঘটনা পাঠিয়েছিলাম, কোনো কারণে হয়তো সেটা সিলেক্টেড হয়নি, তবুও মনে কিছু আশা নিয়ে আবারও লিখতে বসলাম। লেখার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি ঘটনাটি লিসনারদের পড়ে শোনাবেন। ঘটনাটি লিসনারদের পড়ে শোনালে খুব খুশি হব এবং পরবর্তীতে ঘটনা পাঠাতে উৎসাহিত হব। সামনে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ফাইনাল পরীক্ষা। অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য কলেজে যাই। কলেজ থেকে অ্যাডমিট কার্ড নিয়ে বের হব, তখনই আমার খুব পুরনো একটা বন্ধুর সাথে দেখা হয়। দুজনে কলেজ থেকে অ্যাডমিট কার্ড নিয়ে গল্প করতে করতে যাচ্ছিলাম। যেহেতু অনেক ভালো বন্ধু, কলেজে যখন প্রথম ভর্তি হয় তখন একসাথে কলেজ হোস্টেলে ছিলাম, একই ডিপার্টমেন্টে পড়তাম, পাশাপাশি হোস্টেলে একই রুমে থাকতাম। সে কারণে বন্ধুত্বটা একটু বেশি ঘনিষ্ঠ ছিল। আমার সেই বন্ধুর নাম হৃদয়, বাসা নওগাঁ জেলা আত্রাই থানায়। কথায় কথায় তাকে এক পর্যায়ে জিজ্ঞেস করে বসি, বন্ধু তোর শরীর দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে, বড় কোনো অসুখ বিসুখ হয়েছে নাকি? তখন আমার একটা হাত নিয়ে তার ডান হাতের কনুইয়ের একটু ওপরে রাখলো এবং বলল, এটা কি দেখো, কিছু আন্দাজ করতে পারো? শার্টের ওপরে হাত দিয়ে আমি একটু আমতা আমতা করে বলি, মনে হচ্ছে একটা তাবিজ। তখন হৃদয় বলল, হ্যাঁ বন্ধু, তাবিজ এটা। তখন একটু আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, কিসের তাবিজ এটা? তখন হৃদয় বলল, আমার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আমি তখন মনে মনে একটু খুশি হলাম, এ তো মেঘ না চাইতে বৃষ্টি। অনেক দিন থেকে একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা খুঁজছিলাম ভূত.com-এ পাঠানোর জন্য। আমি হৃদয়কে বেশ আগ্রহ নিয়ে বললাম, তোমার সাথে কি হয়েছে বিস্তারিত বলো তো। হৃদয় বলতে শুরু করলো। আমি হৃদয়কে থামিয়ে দিলাম। রাস্তায় দাঁড়িয়ে না শুনে চলো বর্ণালীতে চায়ের দোকানে গিয়ে চা খেতে খেতে তোমার ঘটনা শুনবো। এই বর্ণালীতে এসে 2 কাপ চা নিয়ে রেল লাইনের পাশে 2টা চেয়ার নিয়ে বসলাম। হৃদয় তখন চায়ের কাপে চুমুক দিতে দিতে ঘটনা বলা আরম্ভ করলো। হৃদয় যেভাবে বলেছে আমিও সেভাবেই বলছি। আসলে আমার জীবনে ছোটবেলা থেকে এরকম অনেক ঘটনা হয়েছে। আমাদের খুব কাছের একটা মানুষ আমার উপরে কালো জাদু করেছিল, যার জন্য আমার শরীরের এই অবস্থা দেখছো। আর যে তাবিজটা, সেটাও ওই জন্য বাধা। যেন আমি একবার কালো জাদু শিখতে গিয়েছিলাম। বাদ দাও সেসব কথা। কালো জাদু শিখতে গিয়ে কি হয়েছিল সেসব পরে একদিন বলবো। এখন শোনো আমার উপরে কিভাবে কালো জাদু করা হয়েছিল। সময় 2018। আমি তখন এসএসসি পাশ করে রাজশাহীতে তোমাদের সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছি। ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়ার পর দেখি আমার বড় মা, মানে আমার বড় চাচার বউ, নানা রকমের পিঠা, অনেক ধরনের তরকারি তৈরি করে আমাদের বাড়িতে নিয়ে যেত। মা সেগুলো আমাকে খেতে দিত না। আমি যদি মাকে জিজ্ঞেস করতাম কেন খেতে দিবা না, কি সমস্যা, মা কিছু বলতো না, কিন্তু খেতে দিত না। এমনি এক ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছি। আমার বড় মা আমাকে এসে বলছে, বাবা হৃদয়, আমাকে একটা কবুতরের বাচ্চা জবাই করে দাও তো। আমি তার কথা মতো জবাই করে দিয়েছি। রাতের বেলা সেই কবুতরের মাংসের একটু তরকারি আমাদের বাড়িতে দিয়ে যায়।
মা আমাকে কিছুতেই খেতে দেবে না। কবুতরের মাংস ছিল আমার খুব পছন্দের, তাই 2 টুকরা মাংস খেয়ে নেই। তারপর 10 থেকে 15 দিন পর মূলত আসল সমস্যা শুরু হয়। এক রাতে শুয়ে শুয়ে ফোনে ফেসবুক দেখছিলাম, হঠাৎ আমার রুমের পশ্চিমের জানালার কাছ থেকে কড়মড় কড়মড় শব্দ শুনতে পাচ্ছি। প্রথমে ভেবেছিলাম কুকুর হয়তো হাড় চিবাচ্ছে, কিন্তু একটু পর ক্রমশই শব্দ বেড়ে যাচ্ছে। এক সময় জানালার কাছে গেলে বুঝতে পারি পশ্চিমের জানালা থেকে দক্ষিণের জানালায় কি যেন হেঁটে চলে গেল, এবং দক্ষিণের জানালা তো কেউ যেন দাঁড়িয়ে আছে, মহিলা বা পুরুষ, এবং মহিলা বা পুরুষ মিশ্রিত কর্কশ একটা কণ্ঠস্বর শুনতে পেলাম। শব্দ শুনতে পাচ্ছিস? শব্দ ঠিক এইভাবেই কর্মর করে হাড় চিপিয়ে খাবো। আমি প্রথমে ভেবেছিলাম কেউ হয়তো দুষ্টুমি করে আমাকে ভয় দেখাচ্ছে। সেদিন রাতে শুয়ে পড়ি, আর কোনো সমস্যা হয়নি। কিছুদিন পর এক রাতে হঠাৎ বাথরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হয়েছি। বলে রাখা ভালো, আমাদের বাড়ির চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা, বাথরুমও বাড়ির ভেতরে, কিন্তু বাড়ির আঙিনায় টিউবওয়েল। বাথরুম থেকে বের হয়ে হাত মুখ ধোয়ার জন্য যেই টিউবওয়েলের কাছে হাতল ধরেছি, তখন আমার চোখ ওপরে যায়। আমি যা দেখি কোনো মানুষ যেন তা না দেখে এবং দেখতে চাইবে না, কোনো মানুষেরই দেখার জন্য প্রস্তুত নয়। আমি দেখি একটি বিশাল কালো অবয়ব দাঁড়িয়ে আছে, তার এক পা বাথরুমের ছাদে, অন্য পা প্রাচীরের চালের ওপরে, এবং আশ্চর্যজনক বিষয় হলো তার চুলগুলো একবার মহিলাদের মতো কোমর পর্যন্ত নেমে আছে, পরক্ষণে আবার চুলগুলো ছোট পুরুষের মতন লাগছে, এবং তার চোখগুলো কেমন যেন গোলাকার এবং একটু মনে হচ্ছে জল করছে, এরকম তার চেহারা, এবং বিক্ষুটে একটা আকৃতি তার। এটা দেখার পর আমার শির দ্বার দিয়ে যেন হিমেল স্রোত বয়ে গেল। আমি এটা দেখে এক দৌড়ে ঘরে চলে গেলাম। আমি আগেই বলেছি কাল জাদু শিখতে গিয়েছিলাম, এইগুলোর সাথে কিছুটা হলেও পরিচিত, তাই খুব একটা আমলে নিয়েছিলাম না। পরদিন সকালে আর কোনো সমস্যা হলো না। সমস্যা শুরু হয় তার ঠিক কয়েকদিন পর। একদিন দুপুরে খাওয়ার শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে প্রতিবেশী এক ভাইয়ের সাথে আমরা আত্রাই বাজারে গিয়েছিলাম ভাইয়ের এবং আমার কম্পিউটারে কিছু এক্সেসরিজ কেনার জন্য। এক্সেসরিজ কিনে বের হয়ে ভাই আর আমি আখের রস খেয়ে বাড়ির উদ্দেশ্যে একটা ভ্যান নিয়ে রওনা দেই। বাড়ি আসার পথে একটা শ্মশান পড়ে, সেটা পার হয়ে আসতে হয়। শ্মশানের কাছে আসতেই ভ্যানটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। তখন মাত্র দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। ভ্যানটা ছিল ব্যাটারি চালিত। ভ্যানওয়ালা ভ্যান থেকে নেমে বলল, ভাই, ভ্যানের পিকআপ নষ্ট হয়ে গেছে, আর যাওয়া যাবে না, আপনারা অন্য একটা ভ্যান নিয়ে চলে যান। তখন ভ্যান থেকে নেমে হেঁটে আসার সময় মনে হলো আমাকে কে যেন কেউ মাটিতে ঠেসে ধরেছে, মনে হচ্ছে মাটির ভেতরে ঢুকিয়ে দেবে। আমার পা সামনের দিকে যাচ্ছে না, কোনো এক অদৃশ্য শক্তি আমার পা দুটোকে মাটির ভেতরে ঢুকিয়ে নেবার চেষ্টা করছে, এবং আমি একটা টান অনুভব করছি। কোন রকম বড় ভাইয়ের কাঁধ ধরে অনেক কষ্ট করে হিঁচড়ে পিছড়ে শ্মশান পার হতে না হতেই আমার পায়ের শক্তি ফিরে এলো। তখনও মাথাটা ঝিমঝিম করছিল। ভাবলাম চা খেলে যদি মাথার ঝিমঝিম ভাবটা কেটে যায়, তাই পাশের দোকানে বসে চা খেয়ে অন্য একটা ভ্যান নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে রুমে ঢুকে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর আমার পুরো শরীরে ঝাঁকুনি দিয়ে জ্বর আসে, এবং 3টা কম্বল নিয়ে শুয়ে থাকার পরেও যেন শীত কমছে না। ছোট বোন আমার রুমে আমাকে ডাকতে আসে, এবং এই অবস্থা দেখে এক দৌড়ে মাকে ডেকে নিয়ে আসে, এবং মা এসে আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আবার বাবাকে গিয়ে বলে, দেখো তো ছেলেটা বাইরে থেকে উল্টাপাল্টা কিছু খেয়ে এসেছে নাকি। বাবা এসে আমাকে জিজ্ঞেস করে, কি খেয়েছিস বাইরে গিয়ে? আখের রস আর চা খেয়েছি। তখন বাবা চিন্তা করেন এইসব হাড়ির ওপর শুধু চামড়ার প্রলেপ, আর চোখগুলো গর্তের ভেতরে চলে গেছে, চোখের নিচ দিয়ে কালি পড়ে গেছে। এগুলো দেখে আমাদের এক প্রতিবেশী বাবাকে এক হিন্দু কবিরাজের খোঁজ দেন। সেদিন বাবা সেই কবিরাজকে ফোন দিলে তিনি বলেন কোনো এক কাজের জন্য আজকে আসতে পারবে না, মোবাইলের মাধ্যমে কিছু ঝাড়ফুঁক দিয়ে দেয়, এবং পরশুদিন আমাকে নিয়ে যেতে পারবে বলে জানায়। পরশুদিন কবিরাজের কাছে গেলে তিনি আমাকে দেখে প্রথমে বলেন, তোমাকে কিন্তু অনেক বাজে ধরনের কালজাদু করা হয়েছে। আমার কাছে এসেছো, ভালো করেছো। আর কিছুদিন পর আসলে হয়তো তুমি বাঁচতেও পারতে না। তোমাকে নিয়ে আজ আসনে বসবো। বাবাকে কিছু টাকা দিতে বলেন, যেটা দিয়ে কিছু জিনিস কিনতে হবে। আসনে বসে কবিরাজ যা বলেন সেটা শুনে আমার বাবা মা অবাক হয়ে যায়। আপনাদের খুব নিকটবর্তী লোক এই কাজটা করেছে, এবং কোনো কিছুর সাথে খাওয়ানোর মাধ্যমে এই ব্ল্যাক ম্যাজিকটি করা হয়েছে। কবিরাজ কিছু ওষুধ দেন, মাকে বলে এই ওষুধগুলো বেটে খাইয়ে দিতে। খাওয়ানোর 1 ঘন্টার মধ্যে প্রচুর পরিমাণে বমি হয়, এবং আমার বাথরুমে যেতে হয় বারবার। তারপর আমরা বাসায় চলে আসি, এসে গোসল করি, মা ওষুধগুলো বেটে আমাকে খাওয়ায়। আনুমানিক 30-40 মিনিট পর আমার আবার বাথরুম হয়। বাথরুম থেকে বের হওয়ার পরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। রাত 11টার সময় ঘুমাই, এবং পরদিন সকাল 11টার সময় ঘুম থেকে উঠি। কবিরাজ আগেই মাকে বলে দিয়েছিল ঘুমানোর পর ওকে ডাকা যাবে না, 1 দিন হোক 2 দিন হোক একা একা এসে উঠবে। ঘুম থেকে ওঠার পর আমার অনেকটাই ভালো লাগছিল, মনে হলো আমি একদম সুস্থ হয়ে গেছি। এই বলে হৃদয় চুপ করে গেল। কি ভাবছেন, ঘটনা এখানেই শেষ? আমিও ভেবেছিলাম, কিন্তু অনেকটা বাকি আছে এখনো। হৃদয় আবারও বলতে শুরু করলো। তার কিছুদিন পর আমি রাজশাহীতে আবার ব্যাক করি। রাজশাহীতে আসার পর থেকে রাতে ঘুমাতে পারতাম না, অনেক আজে বাজে স্বপ্ন দেখতাম, এবং ঘুম আসতো না। বাসায় গেলেও একই সমস্যা হতো। এভাবে 3 বছর আমি রাতে ঘুমাতে পারিনি। ফজরের আজানের পর ঘুমাতাম। এই 3টা বছর খুবই কষ্টে কেটেছে আমার। গত 6 মাস থেকে তাও একটু ঘুমাতে পারছি। আমি হৃদয়কে বললাম, কবিরাজ তো সব ঠিক করে দিয়েছিল, তাহলে ঘুমাতে পারতে না কেন? এটা আবার কি ধরনের সমস্যা? হৃদয় একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো,
রাতে ঘুমাতে না পারার কষ্ট নিয়ে 3 বছর কাটিয়েছি আমি এবং আমার বাসার মানুষ সবাই জানতাম সমস্যার সমাধান হয়ে গেছে। একদিন মাকে বললাম রাতে ঘুমাতে পারি না। মা তখন আমাদের পাশের গ্রামের একটা হুজুরকে ডেকে নিয়ে আসেন। হুজুর আসার পরে বাসায় ঢোকার সময় বলেন, এই ছেলের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। খাবারের মাধ্যমে যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, যে কবিরাজের কাছে গিয়েছিলেন ওই কবিরাজ শুধু খাবারের মাধ্যমে যেই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল সেটা পেট থেকে বের করতে পেরেছে, কিন্তু আপনাদের বাসায় আরো কয়েকটা সমস্যা আছে। এই বলে কবিরাজ আমাদের বাসায় টানা 21 দিন রিচুয়াল করেন এবং আমাদের বাসা থেকে 21 দিনে 5 রুম থেকে 5টা এবং প্রাচীর থেকে 1টা এবং বাথরুম থেকে 1টা মোট 7টা তাবিজ সংগ্রহ করেন এবং তা নষ্ট করে দেন। পরে আমাকে একটা তাবিজ তৈরি করে দেন, বর্তমানে যেটা আমার হাতে বাঁধা আছে। এই তাবিজ নেওয়ার পর থেকে আমি রাতে কিছুটা হলেও ঘুমাতে পারছি। এই বলে হৃদয় তার ঘটনা শেষ করে। আমার কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আমিও চায়ের বিল মিটিয়ে রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম এবং ভাবতে লাগলাম মানুষ কতটা নিষ্ঠুর হলে এই ধরনের নিকৃষ্ট কাজ করতে পারে। এই ঘটনাটি প্রচার করলে আমাকে অবশ্যই জানাবেন। ঘটনাটি 100% সত্য। কেউ সত্যতা যাচাই করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং ব্ল্যাক ম্যাজিক, বন্ধুর ব্ল্যাক ম্যাজিক শিখতে গিয়ে কি সমস্যা হয়েছিল সেটা শোনার আগ্রহ দেখায় যদি কেউ, তাহলে অবশ্যই সেটা শেয়ার করব। শাকিল আহমেদ, রাজশাহী নিউ মার্কেট ষষ্ঠীতলা থেকে লিখেছেন এই ঘটনাটি। আমি বলবো যে আপনারা যারা ব্ল্যাক ম্যাজিক নিয়ে কি হয়েছিল তার সেই অভিজ্ঞতার কথা শুনতে চান তারা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে লিখুন। আর russell.booth.com অ্যাড্রেসে ঘটনা পাঠিয়ে দিন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Booth.com with Russell. Booth.com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানতে চাইলাম না কেমন আছেন। জানি সব সময় ভালো থাকেন। আলহামদুলিল্লাহ। লেখায় কোনো ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। ভূত FM থেকে Booth.com আজ প্রায় 8টি বছর ধরে কোনো এপিসোড মিস করিনি। আমার সাথে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা, রোমহর্ষক রাত আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটার ব্যাখ্যা আজও আমার কাছে অজানা। Booth.com এটি আমার প্রথম ঘটনা। কিছু কারণবশত স্টুডিওতে এসে বলতে পারবো না, তাই চাই আপনি পড়ে শোনান। আমি মোহাম্মদ আশিক ইসলাম ওয়াহিদ, ঠিকানা পিরোজপুর নাজিরপুরের 1 নং মাটিভাঙা ইউনিয়ন পরিষদের সামনে আমাদের বাসা, তারাবুনিয়া বাজার। ঘটনাটি সিলেক্ট হলে অবশ্যই আমাকে জানাবেন। আমার ফোন নাম্বার, তিনি ফোন নাম্বার শেয়ার করেছেন। ঘটনায় আসছি। 2016 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে, তখন শীতকাল। শহরের তুলনায় গ্রামে অনেক আগেই শীত পড়ে যায়। প্রতি বছরের ন্যায় ওই বছরও হাতে ব্যাট নিয়ে চলে যাই ব্যাডমিন্টন খেলতে উত্তর পূর্ব বানিয়ারি স্কুল মাঠে। আমাদের বাজার থেকে স্কুল মাঠের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। হেঁটে যেতে প্রায় সময় লাগে 10 মিনিটের মতো। প্রতিদিন রাতে 8টা থেকে 11টা পর্যন্ত ব্যাডমিন্টন খেলে বাসায় ফিরে আসতাম। আগে বলে রাখি, স্কুল মাঠে শুধু আমি একাই বাজার থেকে ওখানে খেলতে যেতাম, একাই ফিরে আসতাম। বাজারে ব্যাডমিন্টন মাঠের সিনিয়ররা খেলতো বলে ওখানে খেলতে যেতাম না। তো একদিন রাতে খেলতে খেলতে কখন যে রাত 1টা বেজে গেল সেদিকে কোনো খেয়ালই নেই। আমরা খেলায় তখনও উন্মাদ। তো সবকিছু গোছাতে রওনা দিতে আমার রাত 1:30 বেজে গেল। স্কুল থেকে বাসায় যাওয়ার রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে নদী। মিডল পয়েন্ট অর্থাৎ মাঝ বরাবর আসলে 2 পাশ ঘিরে বিশাল বড় বাঁশঝাড়। বাঁশঝাড়ের বাগানটি এত বড় যে দিনের বেলায়ও রাস্তাটি অন্ধকারে পরিণত হয়। দেখতে এমন লাগতো যে প্রকৃতির অপরূপ ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু কে জানতো যে এক রাতে এই প্রকৃতি আমাদের জীবনের কাল হয়ে দাঁড়াবে। তো বাঁশঝাড় পেরিয়ে সামনে কিছু দূর গেলেই বাজারে ঢুকতে হলে একটি কাঠের ব্রিজ পাড়ি দিতে হয়। ব্রিজটি যে নদীতে অবস্থিত, এই নদীটি বলেশ্বর নদী এবং এটি একটি ঐতিহাসিক নদী এবং এখন মরা নদী বলেশ্বর বলেই ডাকা ভালো। রাত 1:30টার দিকে রওনা দিলাম বাসায়। 10 মিনিটের রাস্তা। মোবাইলের টর্চ জ্বালিয়ে মিউজিক লাউড স্পিকার দিয়ে হাঁটছি। শীতের ঘন কুয়াশা। 5 থেকে 10 হাতের পরে আর কিছু দেখা যায় না। ঘুটঘুটে অন্ধকার আর ঘন কুয়াশায় একা হাঁটছি। হাঁটতে হাঁটতে যখনই বাঁশঝাড়ের কাছে আসলাম, অন্ধকার যেন তার প্রাণ ফিরে পেল। এত শীতের ভেতরে কোত্থেকে মৃদু গরম বাতাস আর কানে ফিসফিস করে শরীরে হাওয়া দিয়ে গেল। আর মনে হলো মাছ বাজারে আছি। মাছের এত পটকা গন্ধ নাকের ভেতরে আসছিল যেন নাক বন্ধ করে ফেলে। হালকা টর্চের আলোয় হঠাৎ দেখতে পেলাম ডান পাশের বাগান দিয়ে 3টি মানুষের মতো অবয়ব আমার পাশ দিয়ে হেঁটে আমার সামনে এসে দাঁড়ালো। যা দেখতে পেলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম 3 জন মানুষরূপী অবয়ব 2টি বিড়াল ও একটি কুকুরে পরিণত হলো। ওদের মুখগুলো দেখতে এমন দেখাচ্ছিল যেন অন্য গ্রহের কোনো প্রাণী, এবং হিংস্র এমন ভাব আমি জন্মেও দেখিনি।
চোখগুলো যেন একদম রক্ত লাল আর রাগান্বিত চোখে যেন আমার দিকে তাকিয়ে আছে। ঘন কুয়াশার আলোতে যেটুকু দেখেছি আমি ভয়ে শিউরে উঠেছি। এক পর্যায়ে ভয়ে পাশ দিয়ে হেঁটে যাব, তখনই আমাকে বাধা দিচ্ছে যেন আমাকে সামনে দিয়ে যেতেই দিবে না নিস্তব্ধ রাত আর ঝিঝি পোকার ডাক, এবং সেই চোখগুলো আমার দিকে তাকিয়ে আছে, সাথে সেই বিশ্রী গন্ধ আর দম আটকে ফেলা সেই অনুভব। কতক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম নিজেও জানি না, এক হাত পাও নড়তে পারছিলাম না, এত ঠান্ডাতেও ঘেমে একাকার আমার শরীর। কেমন যেন আমার কাছে অন্যরকম লাগছিল এবং আমি আমার শরীরের সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। চোখ বন্ধ করে শুধুমাত্র উপরওয়ালাকে স্মরণ করছিলাম, কারণ এতক্ষণে বুঝে গিয়েছিলাম যেটা আমার সাথে ঘটছে এটা স্বাভাবিক কিছু নয়। যেটুকু সূরা আয়াত মনে ছিল সেগুলো আমার মুখে আসছে না। আমি যেন বাক শক্তি হারিয়ে ফেলেছি। মনে মনে আল্লাহ বলে এক লাফে ওদের মাথার উপর দিয়ে দৌড় দিলাম। কিছুক্ষণ যেতে না যেতেই আমার পা কাজ করছিল না, মনে হচ্ছিল পেছন থেকে কয়েকজন মিলে আমাকে টেনে ধরেছে। ভারী কণ্ঠে কয়েকজন কর্কশ গলায় যেন আওয়াজ করে বলছে, কেন আমাদের ঘুম ভাঙালি? এই কথা শোনার পরে আমি আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না। পেছন ফিরে দেখবো সেই সাহস নেই, ভয় যেন আমাকে চেপে বসেছে। প্রকৃতির এই অন্ধকারে নিজেকে খুব অসহায় বোধ করছিলাম। মুখে শুধু একটাই নাম, আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতে করতে দৌড়াচ্ছি, আর পেছন থেকে শুনতে পাচ্ছি গোঙানি আর বড় বড় নিঃশ্বাস, যেন হাজার বছর ধরে শিকার করেনি হিংস্র প্রাণী আমাকে শিকার করবে আজ। কতক্ষণ দৌড়েছি তা আমি জানি না, 10 মিনিটের পথ যেন শেষই হচ্ছে না। এদিকে দৌড়াতে দৌড়াতে কিসের সাথে যেন ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গেলাম। উঠতে যাব দেখি ডান পা মচকে গিয়েছে, ব্যথায় টনটন করছে। কোনোভাবে এক পায়ে দাঁড়িয়ে যেই না হাঁটা দেব, তখন আবারও কর্কশ গলায় কানে ফিস করে কেউ বলছে, শেষ করে ফেলবো আজ তোকে। কি করব বুঝতে পারছি না, চিৎকারও দিতে পারছি না মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে। ভয়ে শরীর শিউরে উঠছে। কোনোভাবে এক পা নিয়ে ল্যাং মেরে দৌড়াচ্ছি আর উপরওয়ালার কাছে প্রার্থনা করছি। কতক্ষণ দৌড়েছি জানি না, কত ঘন্টা দৌড়েছি জানি না। অবশেষে সেই কাঠের ব্রিজের দেখা পেলাম। ততক্ষণে আমার মনে কিছু স্বস্তির দেখা মিলল। ব্যথা পানিয়ে আস্তে আস্তে ব্রিজ পাড়ি দিলাম। কিছু দূর যে হালকা আওয়াজ শুনতে পেলাম, সেই কর্কশ গলা, সেই কণ্ঠস্বর ফিস করে আমাকে বলছে আমি নাকি আজকের জন্য বেঁচে গেছি। ব্রিজ পাড়ি দিয়ে বাজারের ভেতরে আসলাম। আস্তে করে ব্যথা পা নিয়ে আমি আর দৌড়াতে পারছিলাম না। বাজারে কুকুরগুলো আমাকে দেখে ঘেউ ঘেউ করে ডাকতে শুরু করলো। আমি এগুলো আর নিতে পারছিলাম না। কোনোভাবে বাড়ির দরজা পর্যন্ত গেলাম। মা জানতো সবসময় রাতে দেরি করে আসি, এই জন্য দরজা খোলা রাখতো। কোনোভাবে ঘরে ঢুকে দরজা লাগিয়ে ভয়ে না খেয়ে শুয়ে পড়লাম। তখন ঘড়িতে দেখি 4টা বেজে গেছে। শুয়ে শুয়ে চিন্তা করছিলাম এটা আমার সাথে কি হলো, কেনই বা হলো। 2.5 ঘন্টা সময় ধরে আমি কোথায় ছিলাম? সেই 1:30 বাজে রওনা দিয়েছি। ভয়ে ভয়ে কোনো মতে রাতটুকু পার করলাম। সকালে কোনোভাবে বিছানা থেকে উঠতে পারছিলাম না। ভীষণ জ্বর, পা মচকানো। বাড়িতে ডাক্তার নিয়ে আসা হলো, ব্যথার ইঞ্জেকশনও দেওয়া হলো, জ্বরের ঔষধ দেওয়া হলো। জানতে চাইলে আমি বলি খেলতে গিয়ে পা মচকে গেছে। এরপর টানা 10 দিন 7টি ইঞ্জেকশন ও ওষুধ খাওয়ার পরে কিছুটা সুস্থ হলাম। ওই দিন রাতে কি হয়েছিল বিষয়টি আমি কাউকে জানাইনি। পরে আমাদের গ্রামের এক হুজুরের কাছে বিষয়টি খুলে বললাম। প্রসঙ্গত কারণে হুজুরের নামটি বলছি না। তিনি আমাকে জানালেন ওরা অনেক পুরনো খারাপ জিন, তোমার কপাল ভালো যে তুমি বেঁচে ফিরেছ। এরপর হুজুর আমাকে কিছু রিচুয়াল দেয় এবং পানি পড়া দিয়ে আমার শরীর বন্ধ করে। এরপর কিছুদিন সুস্থ থাকলে আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে উঠি। তারপর আমি কোনোদিন স্কুলের মাঠে ব্যাডমিন্টন খেলতে যাইনি। আমার আর কোনো ভয়ের সম্মুখীন হতে হয়নি। আজ ভূত.com-এ শেয়ার করলাম এই ঘটনাটি 100% সত্য ঘটনা। যার সাথে ঘটে সেই বোঝে ভয়ের কি নির্মম যন্ত্রণা। আর একটা কথা বলতে চাই, যদি কাহিনী বানিয়ে লিখতাম তাহলে আজ 8 বছরে অন্তত 15 থেকে 20টা ইমেল আপনাকে পাঠাতে পারতাম। কিন্তু না, এমনটা কখনো হবে না ইনশাল্লাহ। মেইলটা পড়ে শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই এবং লিসেনারদের। আরো অনেক ঘটনা আছে বলেশ্বর নদী নিয়ে, কোনো এক সময় স্টুডিওতে এসে বলবো। সবাই আমার জন্য দোয়া করবেন। মোহাম্মদ আশিক ইসলাম ওয়াহিদ, পিরোজপুর থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি আপনার এই ঘটনাটি আমাদের লিসেনারদেরও ভালো লেগেছে এবং আমি আশা করব যে আপনারা আরো ঘটনা পাঠাবেন russell.bhoot.com@gmail.com এই অ্যাড্রেসে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এই ফাইলটি ডাউনলোড করেছেন episodevd.com ওয়েবসাইট থেকে। এরকম আরো অনেক ফাইল ডাউনলোড করার জন্য এখনই ভিজিট করুন episodevd.com। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম Bhoot.com with Russell. লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell.
ইয়েস, যদি মনে হয় যে আজকে ইমেল একটু বেশি পড়া হচ্ছে তাহলে আমাকে অবশ্যই মনে করিয়ে দিবেন, কারণ আজকের ইমেলটা একটু বেশিই পড়ছে আর আজকে মানুষও প্রচুর। আজকে আপনারা অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে, এটা গুড সাইন। আজকের ইমেল, শেষ ইমেলটা পড়ে ফেলি। ওকে, শেষ ইমেলটা পড়ে ফেলি। ঘড়িতে সময় রাত 12:30 আমি রাসেল আছি সাথে, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক 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 মানুষ। এবং যখন এত মানুষ আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন, আপনারা এত মানুষ আজকে এসেছেন, তখন ইমেল আরেকটা পড়তে ইচ্ছে হতেই পারে। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাবো ঘটনায়। আপনারা আমাদেরকে ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। চলে যাচ্ছি আমাদের আজকের শেষ ইমেইলে। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। যেভাবে লেখা আছে আমি সেভাবে শুরু করছি। ভাই, আসসালামু আলাইকুম। আমার নাম ফারিহা। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করছেন, তারপর ইমেল অ্যাড্রেস, তারপর তিনি লিখছেন যে তিনি ইউএসএ থেকে লিখছেন, এবং তিনি বলছেন আমার ডিটেলস শেয়ার করবেন না প্লিজ, অনেক স্টোরি আছে আমার নিজের। আমি কয়েকটা পাঠাচ্ছি, আবার পরে পাঠাবো। স্টোরি 1, ক্লোজেট। আমি ইউএসএতে ওয়াশিংটন ডিসির কাছে একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে থাকি। খুবই নর্মাল একটা এরিয়া, কিন্তু তেমন মানুষ নেই। অ্যাপার্টমেন্টটা রেন্ট নেওয়ার পর যেটা জানতে পারলাম, এই অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ কোনো টেনেন্ট 2-3 মাসের বেশি থাকে না। খুব ভালো ডিলে পেয়েছিলাম, তাই মনে অন্য চিন্তা আসেনি। রেন্ট নেয়ার 2-3 মাস পর আমার হাজবেন্ড উইয়ার্ড বিহেভ শুরু করে। কথায় কথায় রেগে যেত, অনেক ঝগড়া করত, এবং ঝগড়ার বিষয়গুলো খুব নর্মাল ছিল। খেয়াল করতাম সামটাইমস ওর চোখ অনেক লাল হয়ে যেত। আমি ব্যাপারটা প্যারানর্মাল মনে করিনি, কিন্তু একদিন আমি দেখতে পাই আমার হাজবেন্ডের শ্যাডো নর্মাল না। আমি ভয় পেয়ে ওকে আয়াতুল কুরসি পড়তে বলি, কিন্তু ও একটা ওয়ার্ডও বলতে পারছে না। আমার লাইফে অনেক প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আছে, তাই বুঝলাম ও স্বাভাবিক না। সেদিন থেকে আমি রেগুলার দোয়া পড়া স্টার্ট করলাম। 11 বার সূরা নাস, সূরা ফালাক, 3 কুল আর আয়াতুল কুরসি। সেদিন রাতে আর কিছু হলো না। পরদিন সন্ধ্যায় আমার বাসার পেট অ্যানিমেলগুলো উইয়ার্ড আচরণ শুরু করলো। কেউ আমাদের বেডরুমে ঢুকতে চায় না। আমরা ভাবলাম কিছু হয়তো অসুবিধা লাগছে, না হলে আমার পোষা কুকুর হয়তো বিড়ালটাকে বিরক্ত করছে। দেখার জন্য আমি আমার হাজবেন্ড ঘুরে দেখলাম বেডরুমের ক্লোজেটের ডোর খোলা, যেটা কখনোই খোলা থাকে না। বন্ধ করতে সামনে আগাতে গেলেই হঠাৎ করে একটা দমকা বাতাস ক্লোজেট থেকে বেডরুমের ডোর দিয়ে বের হয়ে গেল। আমার পোষা কুকুর অনেক ডাকাডাকি শুরু করলো, থামাতেই পারছি না। দোয়া পড়ে ঘুমাতে গেলাম। ওই দিন রাতে আমার আর ঘুম আসলো না। সেলফোনে দেখলাম ঠিক রাত 3টা। টাইম দেখার পর ঘুমের ঘোর একটু না একটু কাটতেই বুঝতে পারলাম আমার হাজবেন্ড ঘুমের মধ্যে কথা বলছে। আমি কিছু ওয়ার্ড বুঝতে পারছি, কিন্তু বাংলাতে না। গুগলে সার্চ দিয়ে দেখি ওয়ার্ডগুলো অ্যারাবিক, মিনিং আমার মনে নেই। এমন সময় চোখ গেল ক্লোজেটের দিকে, ডোর আবার খোলা। আমি আবার হাজবেন্ডের দিকে তাকালাম। এক সময় তার ঘুম ভেঙে গেল। উঠে জিজ্ঞেস করাতে বলল কি স্বপ্ন দেখেছে মনে নেই। এর কিছুদিন পর রাতে কে যেন আমার গলা চেপে ধরে। আমার হুঁশ আসতে আমি দেখি আমার হাজবেন্ড জোর গলায় ডেকে আমাকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করছে, আর আমাদের পেট কুকুরগুলো অনেক জোরে জোরে ডাকছে। সেই ক্লোজেটের দিকে তাকিয়ে ক্লোজেটের দরজা আবারও খোলা। এভাবে আরো 2 রাত আমাদের ঘুম ভেঙে যেতে লাগলো। আমাদের কুকুরের ডাকাডাকিতে মূলত আমাদের ঘুম ভাঙত। শুধু ক্লোজেটের দিকে তাকিয়ে তাকিয়ে তারা ডাকতো, যেন কিছু একটা আছে ওখানে। ক্লোজেটের দরজা কেউ না খুললে নিজে খুলে যাওয়া পসিবল না। সব জানালা বন্ধ, কোনো বাতাস নেই, আর সেটা স্লাইডিং ডোর। আমরা এরপর আমাদের প্যারেন্টসের সাথে কথা বললাম, এবং সেই অনুযায়ী রাতে সূরা বাকারা টিভিতে চালিয়ে ঘুমাতে যাই। রিমোটটা নাইট স্ট্যান্ডে রাখা ছিল। মাঝরাতে ঘুম ভেঙে যায় আমাদের কুকুরের ডাকে। আমার হাজবেন্ড রুমের লাইট জ্বালিয়ে দেয়। কুকুরগুলো শান্ত হলো। দেখলাম ক্লোজেটের ডোর আবারও খোলা। টিভিতে সূরা বাকারা স্টপ হয়ে গেছে প্লে টাইমের মাঝখানে, আর অন্য আরেকটা সূরাও অন হয়ে গেছে। সূরা চেঞ্জ করলো কে? আমার হাজবেন্ড আর আমি বুঝতে পারছিলাম না কি করব। দেশে একজন হুজুরের সাথে কথা বললাম। নামাজ বাদ দিতে মানা করলেন তিনি, কোনো ওয়াক্ত যেন মিস না হয়। তাই করতে লাগলাম। এরপর তেমন ঝামেলা হলো না। আমরা এখনো ওই বাসাতে আছি। স্টোরি 2, হোয়াইট ডিয়ার। এটা আমার হাজবেন্ডের সাথে ঘটে যাওয়া ঘটনা। যেখানে ঘটেছে সেই জায়গাতে গুগলে সার্চ করলে দেখতে পাবেন কত জনমানবহীন। ও তখন উবার চালাতো। একদিন রাতে কাজ শেষ করে বাসায় আসার সময় ওর গাড়ির সাথে কিছু একটা ধাক্কা খায়। সেই ডেন্ট এখনো আছে ওর গাড়িতে। ধাক্কা লাগার সময় ও শুধু বুঝতে পারে যে কিছু একটা বাড়ি খেলো গাড়ির সাথে। ওইখানে 2 পাশে ঘন জঙ্গল আর 2টা লেনের রাস্তা, আর কখনোই রাশ টাইম ছাড়া 2-1টার বেশি গাড়ি সেখানে দেখা যায় না। বাড়ি লাগার পর চারিদিকে তাকিয়ে আমরা দেখতে লাগলাম। ও দেখলো আশেপাশে কোনো গাড়ি নেই, কোনো অ্যানিমেলও নেই, কিছু নেই। গাড়ির স্পিড ছিল 50 মাইল পার আওয়ার। বাংলাদেশের হিসাবে
অলমোস্ট 100। এই স্পিডে কোনো অ্যানিমেল বাড়ি খেলে স্পট ডেট হয়ে যাওয়ার কথা, কিন্তু কিছু নেই। বাসায় এসে আমাকে ব্যাপারটা বলে। গাড়িটা যেভাবে ডেন্ট পড়ে গেছে তাতে অনেক বড় কিছুর সাথে ধাক্কা খেয়েছে বলেই মনে হচ্ছে, কিন্তু কিছুই দেখেনি। এর কয়েকদিন পর ও আবার একই রাস্তা দিয়ে যায়। আসার সময় অনেক বড় একটা হোয়াইট অ্যালবিনো হরিণ দেখতে পায়, কিন্তু এই এলাকায় এটা বিরল। হরিণটা একটু পর অন্ধকারে মিলিয়ে গেল। সার্চ করে জানতে পারলাম এই এলাকাতে রেড ইন্ডিয়ানরা নানান রকমের পূজা আর অনুষ্ঠান করত, আর সেই সাদা হরিণ তাদের বিশ্বাস মতে হল পবিত্র আত্মা। অনেক রেড ইন্ডিয়ানকে এখানে নির্মমভাবে মেরে ফেলা হয়েছিল। অনেকেই এই হরিণ দেখতে পায়, কেন জানা নেই। স্টোরি 3, চম্পা গাছের জিন। আমি তখন ক্লাস 10-এ পড়ি চিটাগংয়ে। আমার বাবা বড় সরকারি কর্মকর্তা ছিলেন, তাই আমরা ওনার অফিস থেকে বরাদ্দ পাওয়া বাংলোতে থাকতাম। বাংলোটা ছিল একদম পাহাড়ের ওপর। ওই পুরো এলাকাতেই প্যারানরমাল প্রবলেম ছিল। এখানে শুধু একটা বাংলোর এক্সপেরিয়েন্স বলছি। বাংলোটা শিফট হওয়ার পর দেখলাম রাতে ওই এলাকায় অনেক অন্ধকার হয়ে যায়, তাই বাংলোর চারিদিকে লাইট জ্বালানো থাকত। রাতে শিয়াল বারান্দায় ঘোরাঘুরি করত। পাহাড়ের ঢালে শিয়ালরা বাসা বেঁধে থাকত। কোনো প্রবলেম হচ্ছিল না তেমন, ভালোই লাগতো। আমরা খেয়াল করলাম বাসার চারিদিকে মাটির শানকিতে সূরা লিখে ঘর বন্ধ করে রাখা আছে। একদিন বাসা রং করানোর জন্য মিস্ত্রি আসে। ওরা রং করার জন্য সেই মাটির শানকিগুলো খুলে ফেলে। ঘটনা ওই দিন সন্ধ্যায় লোডশেডিং শুরু হয়। গরমকাল ছিল, তাই কারেন্ট চলে যাওয়ার পর রুমের বাইরে বারান্দায় বাতাস খেতে বের হলাম। আমার তখন চুল খোলা। বারান্দায় এক কোনায় বিশাল বড় চম্পা গাছ, বাতাসে মিষ্টি ফুলের গন্ধ, ভালোই লাগছিল। আমি চম্পা গাছের ডালের নিচে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ করে কেউ আমার ওপর বালি ছুঁড়ে মারল। হ্যাঁ, বালি, কয়েক মুঠো বালি হবে। বালুর মতো মনে হলেও ছোট ছোট অনেক পাথর একসাথে পড়ার কারণে শব্দ হলো। আমি চিৎকার দিয়ে উঠলাম। শুনে আমার বাবা মা ছুটে আসলেন। চম্পা গাছে তখন যেন ঝড় চলছে, আর অন্য কোনো গাছে একটি পাতাও নড়ছে না। আমাকে তাড়াতাড়ি ঘরে ঢুকানো হলো। পরদিন 4 জন হুজুর আসলেন আর ঘর বন্ধ করে দিলেন। চম্পা গাছ গজার পেরেক মারা হলো, অন্য বড় গাছগুলোতেও পেরেক মেরে দেওয়া হলো। তারপর কয়েকদিন শুধু ওই চম্পা গাছটা নড়ত। হুজুর জানালেন এই এলাকায় জিন থাকে এবং অনেক জিনের উপদ্রব। এই মাটির শানকিগুলো খুলে ফেলার কারণেই এরকম সমস্যা শুরু হয়েছে, আর এগুলো খুলে ফেলার কারণেই জিনরা বাসার কাছেও আসতে পারছে। আমাকে একা চুল না বেঁধে, মাথায় কাপড় না দিয়ে ঘর থেকে বের হতে মানা করে দিলেন। জানতে পারলাম ওই জায়গায় কেউ রাতে একা চলাফেরা করে না। আমরা নতুন এসেছি আর ভয় পাবো বলে আমাদের জানান নাই ওনারা। এর কয়েকদিন পর আমি আব্বা বারান্দায় দাঁড়িয়েছিলাম। দেখলাম দূরে একটা গাছের ডাল কেউ যেন একা একা নাড়াচ্ছে, যেন একটা অবয়ব দেখা যাচ্ছে সেখানে। মনে হলো সে লাফ দিল, এমন আওয়াজ হলো। দেখলাম কালো অবয়বটা একটু নিচে নেমে আসছে। আমরা দেখতে পাচ্ছি তার চোখ গোল গোল কালো সবুজ। সে গলায় ভর দিয়ে গাছের ডালে দোল খাচ্ছে, সামনে আর পেছনে, পেছনে আর সামনে, সামনে আর পেছনে। আব্বু বললেন আওয়াজ না করতে। আমি চুপ থাকলাম, ভয় না পাওয়ার চেষ্টা করলাম। আমি আর আব্বু দাঁড়িয়ে দেখছি, সে ঝুলছে, দোল খাচ্ছে, আমরা নড়ছি না। একটু পর সেই অবয়বটা মিলিয়ে গেল। আমরা ফিরে আসলাম। অন্য সময় হলে একসময় আমি ভয় পেতাম। এইসব ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে গেল আমার। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য। আমরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম যে আমেরিকা থেকে কেন স্টোরি আসছে না, তো স্টোরি এসেই পড়লো। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আশা করবো যে আপনি আরো অনেক স্টোরি আমাদেরকে পাঠাবেন। আপনার দেশে ঘটে যাওয়া, আপনার দেশের বাইরে ঘটে যাওয়া, যেখানে আপনি আছেন সেই সমস্ত ঘটনাগুলো আমরা জানতে চাই দ্রুত।